গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা। আজকে আমাদের সাথে রয়েছে সুরজিৎ চ্যাটার্জি, দ্য ম্যান হু ইজ 10 on 10, মানে 10 তো দিতেই হবে 10-এ, কারণ সে গান গায়, সে লেখে, সে সুর বাঁধে, সে এত ইনস্ট্রুমেন্টস বাজাতে পারে, সে তার বউকে ভীষণ ভালোবাসে, একদম ডেডিকেটেড হাজবেন্ড, গ্রেট ফাদার, আ গ্রেট ফ্রেন্ড, কারণ সুরজিৎ মানেই বন্ধুরা। সুরজিৎ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমে বলি, খুবই ভালো লাগছে এই পাঞ্জাবিটা। থ্যাংক ইউ সো মাচ। আর আমি ভাবছি তোদের শোনা কথা এটা প্র্যাকটিস করতে হবে কয়েকবার বলা। আচ্ছা, পাঞ্জাবি জন্য থ্যাংক ইউ ইজ ডিজাইন বাই কমলিনী। ও, বাড়িতে মানে দ্য বেস্ট হাফ অফ সুরজিৎ। ইয়েস, আমার খরচা লাগে না কোনো, সেই জন্য মানে আর কি চাই, মানে বউ গানও লেখে, রান্নাও করে, সঙ্গে থাকে, জামা কাপড় ডিজাইন করে। সো এই যে বউয়ের সাথে তোমার সম্পর্ক, তার কত বয়স? অ্যাকচুয়ালি বিয়ে তো হয়ে গেল আমাদের প্রায় 20 বছর। তার আগে বিয়ের আগে প্রায় 10-12 বছর দুজনকে চিনতাম, সেটা বন্ধুত্ব ছিল। তার বিয়ের লাস্ট 4-5 ইয়ার্স মানে মোটামুটি 24-25 বছরের সম্পর্ক। ইয়েস। হ্যাঁ, তো একটু যদি জিজ্ঞেস করি, শোনা কথা কথা শোনার প্রথম সেভাবে প্রশ্ন, যে এই এত সুন্দর সুমধুর সম্পর্ক, এত ভালো তোমাদের মধ্যে, হোয়াট ডু ইউ থিংক, টিপস হিসেবে তুমি আমাদেরকে কি বলবে? মানে পাঞ্জাবিটা বইয়ের ডিজাইন করা না বললে এই প্রশ্নটা আসতো না। না না, ওটা আসতো, এই গ্র্যাজুয়ালি আসতো। আচ্ছা, এইটার মধ্যে কি জিজ্ঞেস করলে তুমি আগে বলো। মানে এই যে সম্পর্কটা যে সুন্দর, এত সুন্দর তোমাদের সম্পর্ক, তোমার আর কমলিনীর, টিপস কি, রিলেশনশিপ টিপস? ওই আমরা প্রত্যেকটা অ্যানিভার্সারিতে একবার করে ভাববো, বলি যে আমাদের বিয়েটা টিকে গেল, বুঝলি তো। প্রত্যেকটা অ্যানিভার্সারিতে বলি। টিকে যাওয়ার কারণ একটা হচ্ছে যে there is an amount of friendship আমাদের খুব ঝগড়াও হয়, যে কোনো কিছু নিয়ে ঝগড়া হতে পারে, যে কোনো কিছু নিয়ে আর কি, যে এই পাঞ্জাবিটা পরবি না অন্য পাঞ্জাবিটা পর, সেই নিয়েও ঝগড়া হতে পারে। কিন্তু ঝগড়া আমার মেয়ে এখন 18 বছর বয়স, মেয়েও এখন বলে এই না তোমাদের ঝগড়া হচ্ছিল, এখন দিচ্ছি সব ঠিক হয়ে গেল। তো এইরকম আর কি, ঝগড়াও হয়, আবার ঠিকঠাক হয়। আই থিঙ্ক বন্ধুত্ব আছে, সেটা বিয়ের অনেক আগে থেকেই ছিল আমাদের। and we are quite involved in each other's life in the sense আমি কি করছি না কি দেখছি, ও কি করছে, ও কি ভাবছে, সবকিছু নিয়ে we constantly debate। মানে তোমার কমলিনীকে এই এপিসোডটা আমাকে দেখাতেই হবে, কারণ এত ডেডিকেটেড হাজবেন্ড করে তুমি আমাকে প্রমোট করছো। তোমার প্রমোশন দরকার। আচ্ছা, একটা কথা জানতে চাই, তোমাকে তো বলা but as I said we are quite lucky actually। আমি ছোট থেকে যেরকম দেখি সেই হিসেবে আমার মনে হয় যে বলি তোমার প্রত্যেকবার আলোচনা করতে এটা বলে ঠিক গেল, এবং সেইটা মনে হয় অবভিয়াসলি আমাদের কোথাও না কোথাও একটা খুব স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং আছে। অনেক কিছু নিয়ে মনোমালিন্য হয়, ডিবেট হয়, which is very healthy। সো যখন মনোমালিন্য হয়, ডিবেট হয়, তখন যদি একটু ঝগড়া হয়, তখন কে কাকে প্রথম সরি বলে? সরি তো সবসময় আমাকেই বলতে হয়, এটা নিয়ে তো কোনো ব্যাপারই নেই। আমি তো ওকে তখনও বলেছি তুই লাস্ট কবে আমাকে সরি বলেছিস, আবার ভেবে দেখ একবার না। আচ্ছা, এই যে দর্শকরা তোমাকে দেখছে, তোমার তো বিশাল একটা ফ্যান ফলোইং, তোমার বারান্দায় ঠিক ঠিক করছে বন্ধু বান্ধব, তো এই যে বারান্দা, পুজো মানেই সুরজিতের বারান্দা, একটু হোক কথাটা নিয়ে। মানে জানি না কোন বারান্দা বলছো, যে বারান্দায় বসে এই গান লেখা আমার বারান্দার রোদ্দুর, সেটা আমাদের, আমি তখন নাকতলায় থাকতাম, আমাদের ছোট্ট একটা ফ্ল্যাট ছিল, নট ইভেন 600 স্কয়ার ফিট, তারও একটু কম। আমার বাবার সারা জীবনের ইন্টারনেট পয়সায় কেনা ফ্ল্যাট। তো সেইটার বারান্দা, সেখানে বারান্দা বলতে একটা ছোট্ট অ্যাকচুয়ালি একটা জায়গা ছিল, সেটাকে ঠিক বারান্দা বলা যাবে না। আরাম কেদারা বলতে আমার একটা চেয়ার ছিল, যেটা বৃষ্টি পড়লে ভিজতো, রং ওঠা, প্লাইউড উঠে যাওয়া, কিন্তু মোটামুটি ঠাকনা দেওয়া চেয়ারটা ছিল, যেটা শুকনো থাকলে ওইখানে বসে তখন আমি সিগারেট খেতাম। তো ওই বারান্দাটায় বসে বারান্দার রোদ্দুর লেখা, যে গানটা শুনলে হয়তো মনে হয় বিরাট বড় একটা বারান্দা, একটা আরাম কেদারা, সেটা হয়তো কল্পনায় ছিল, কিন্তু রিয়ালিটির বারান্দা ওইটাই আমার, যেখানে বসে আমার এই গান লেখা। তোমার সব স্বপ্নের যাত্রা শুরু যেখান থেকে। তো এই দুর্গাপুজো আসলে, যেটা আমি দেখি সোশ্যাল মিডিয়াতে সবসময় কিছু একটা চলে, তুমি সবসময় তোমার বন্ধুদের নিয়ে কিছু একটা করছো, তো এই পুজোতে কি করছে সুরজিৎ? এই পুজোতে যেটা করছি আমরা, পুজোর বারান্দা
যেটা আগের পুজো থেকে শুরু হয়েছিল, কারণ যেহেতু আমাদের আগের বারের থেকে পুজোটা একটু বদলে গেছে, যে আমরা সেভাবে বাইরে বেরোতে পারছি না সবাই, তারপরে অনেক সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, অনেককে বলা হচ্ছে, আমরাই মানুষকে বলছি যে সাবধানে থাকুন, চেষ্টা করুন বাড়ি থেকে না বেরোনোর, বাড়ি থেকে ঠাকুর দেখার, সোশ্যাল মিডিয়ায় দেখার, কিন্তু বাড়িতে বসে সবাই করবে নাকি। তো এইবার সেই নিয়ে হঠাৎ মাথায় এলো আমাদের, আমি কমিউনিটি আমাদের সরিত বন্ধুরা যারা আছে সবাই মিলে একদিন আলোচনা করতে করতে ঠিক হলো আমরা পুজোর বারান্দা বলে একটা কনসেপ্ট করি, যেখানে যে যা মানে তখন ওইবার 6টা গান দেওয়া হয়েছিল আমারই গান, তার মধ্যে আপনারা কনফার্ম করে পাঠান, সেটা যেভাবে ইচ্ছে পুজো বাজিয়ে গত বছর। কিন্তু তারপরে সেইটা এমন ছাড়া পড়েছিল, এই বছরের পুজোর বারান্দায় আমরা ভাবলাম যে এইটাকে একেবারে মুক্ত করে দিই, কারণ আবৃত্তি হোক, গান মানে বারান্দায় রেলিং নেই, আর যে কোনো গান হোক, আচ্ছা শুধু বলা আছে নন পলিটিক্যাল, আর কোনো অশ্লীল কিছু গানে না থাকে, থাকলেও কোনো লাভ নেই, আমরা সেগুলো সিলেক্ট করবো না। তো তার বাইরে যা আছে জাস্ট আনন্দ করার জন্য এই কদিন যারা বাড়িতে আছে তারা যার পছন্দ মতো গান নাচ করতে আবৃত্তি যা ইচ্ছে কিছু ইনস্ট্রুমেন্ট বাজিয়ে এই পুজোর বারান্দাটা আমাদের খুব ভালো হচ্ছে, এত মানুষ আনন্দ পাচ্ছে, সেটার জন্য খুব ভালো লাগছে। তো যারা বারান্দা নিয়ে পার্টিসিপেট করতে ইচ্ছুক তাদেরকে একটা মেসেজ দাও না। যারা বারান্দা নিয়ে পার্টিসিপেট করতে ইচ্ছুক তাদেরকে মেন মেসেজ হচ্ছে যে, একটা তো সত্যি কথা যে আগের বারের পুজোয় আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো এইবারের পুজোয় হয়তো সমস্ত কিছু মিটে যাবে, আমরা হয়ে করে রাস্তায় বেরিয়ে পড়বো, কিন্তু সিচুয়েশন সেটা তো হয়নি, এখন একটা থার্ড ওয়েভের ভয় আছে আমাদের। তো সেই কারণে সেইভাবে তো বেরোতে পারছি না, তাই আপনারা বাড়িতে যারা আছেন তাদের প্রত্যেকের যা যা ইচ্ছে আছে তারা পুজোর বারান্দায় পাঠান, যদি নিজের লেখা কবিতা হয় আবৃত্তি করে পাঠান, নিজের লেখা সুর করা গান হলে গেয়ে পাঠান, অন্যর গান যার গান পছন্দ কোনো বাধা নেই, সেরকম ভাবে পাঠান, কিছুর সাথে নাচতেও নেচে পাঠান পুজোর বারান্দায়। আমরা শুধু শেয়ার করবো আমাদের যত সোশ্যাল মিডিয়ার পেজ আছে সেখানে সবাই সেগুলো দেখবে, আর বাকিটাও আনন্দ পাবে সেগুলো দেখবে, এইটুকুই লাগে। লাভলি। এবার পুজোতে সুরজিতের কি প্ল্যান? রূপসা প্রথম আগের বারের পুজো থেকে শুরু হয়েছিল যে প্রত্যেকবারই পুজোতে আমাদের একটা বিদেশ যাওয়ার ধুম পড়ে, বা সেই একটা বিরাট নানা রকম তার ভিসা, তার কাগজপত্র, তার এইসব চলে আর কি, করতে করতে দেখি পুজো এসে গেল, আমরা বেছে নেই, বিদেশে বসে আছি। আগের বারের পুজোয় প্রথম একটুখানি মনে হচ্ছিল একটা তো ফিনান্সিয়াল লস আছে, যে তাছাড়াও মনে হচ্ছিল যে এই এতগুলো অনুষ্ঠান হলো না, আগের বার তো আরো স্ট্রং ছিল, সব একেবারে কিছু হচ্ছিল না। কিন্তু তারপর দেখলাম যে আগের বারের পুজো থেকে যে অনেকদিন পর তো বাড়িতেও ছিলাম, বাড়িতেও আড্ডা হয়েছে, বাড়িতে পুজো দেখেছি, আমার মেয়ে পুজোর সময়গুলো কি করে কত বছর দেখিনি, সে তার নতুন জামা ছোটবেলা থেকে তার নতুন জামা কাপড় কেনা হতো, আর পুজোর দিনগুলো আর থাকতাম না। তো সেইটা খুব এনজয় করেছিলাম আগের বার পুজোয়, যে 4 দিন কি খাবো তার প্ল্যানিং হচ্ছে, তার রান্না বান্না, একদিন অষ্টমী দিন বাড়িতে। এইবারের পুজোতেও সেটা সেই দিকে দেখছি, যদিও এখন মনে হচ্ছে একটু একটু করে অনুষ্ঠান আবার শুরু হচ্ছে, কিন্তু ডেফিনেটলি কলকাতার বাইরে আমরা যাচ্ছি না পুজোতে, অতএব যা থাকা কলকাতাতেই থাকছে এবং আশেপাশে অনুষ্ঠান হবে, তাই কলকাতার পুজো দেখার বেশ সুবর্ণ সুযোগ পেলাম, অথবা পুজোটা ফিল করার বাড়িতে আড্ডা। পুজো মানে তো শুধু ঠাকুর দেখা নয়, পুজো মানে আড্ডা, অ্যাম্বিয়েন্সটাও। সো সুরজিৎ, এই যে পুজো আসলেই নতুন জামা কাপড় কেনার তো একটা আনন্দ থাকে, নতুন কেনাকাটি, শপিং, গয়নাকাটি, তারপরে ধনতেরাস, সো বউকে কি শপিং করে দেওয়া হয় না সে নিজে নিজে কেনে? না, এটা হয় না, বা অ্যাকচুয়ালি পুজোর শপিং বলে আলাদা সেরকম ভাবে কিছু হয় না। তো কারণ তুমিও তো জানো আজকাল আমরা সারা বছরই আমাদের যখন যেমন প্রয়োজন পড়ে বা কিছু ভালো লাগলো সেটা কেনাকাটা চলতে থাকে। আগে যেমন আমাদের ছোটবেলা থেকে যেমন দেখতাম যে কেনাকাটা গুলো, জামা কাপড় গুলো পুজোর সময়েই কেনা হতো, যেটা সারা বছর পরা হতো, সেটা তো এখন আর নেই, সারা বছরই কেনা হয়। কিন্তু কিছু প্রিয় মানুষজন আছে যাদের জন্য আমি আর আমার বউ কিনতে খুব ভালোবাসি, প্লাস আমার ব্যান্ডের ছেলেরা আছে, আমার ব্যান্ডের সাথে যুক্ত বহু মানুষজন আছে, তাদের জন্য কিনতে ভালোবাসি। সেই কেনাকাটা আমরা গিয়ে একদিন দোকানে করি, এবং সেটা করে আমার আত্মীয় স্বজন আছে কিছু, তাদেরকে কিছু জিনিসপত্র দেওয়া হয়। নিজেদের দেওয়াটা পুজো বলে আলাদা সেরকম কিছু হয়। ইনফ্যাক্ট আমার মা যখন বেঁচেছিল, মা খুব রেগে যেত, ঠিক যে তুমি খুব ভালো করে জানো আমার বউ কিছু কমপ্লেন করবে না, কমনি যে তুই এবার পুজোতে কমিউনিটি কিছু দিবি না। তো আমি বললাম কি আর দেবো, তোরা চলছে সারা বছরই তো কিছু না কিছু হচ্ছে। না মা, না তোকে এবার পুজোতে কিছু তো কিনে দিতেই হবে। তো তখন হয়তো এখন মাও নেই, জানি না আলাদা করে কিছু কিনবো বলে কিছু বুঝতে পারছি না।
ওকে, তো মা বাবা আমাদের তো সারা জীবন হ্যাঁ, থাকে না, হুম। কিন্তু তাদের কথাগুলো তো রয়ে যায়। সে তো নিশ্চয়ই। তাই মায়ের কোন কথাগুলো সবচেয়ে বেশি মনে পড়ে সুরজিতের? মায়ের কোন কথা মনে পড়ে বলতে গেলে মায়ের কোন কথা মনে পড়ে না সেটাই হচ্ছে চিন্তার আর কি, যে মায়ের সব কথাই মনে পড়ে। কিন্তু আমি আসলে আমার মার হাতে মানুষ। আমার বাবা চাকরি করতেন পুলিশে, সারা জীবন বাবাকে দেখেছি। তো বাবাকে বেশ ভয়ই পেতাম অ্যাকচুয়ালি। বাবা খুব মোটি ছিলেন এবং তার চাকরির জন্য হয়তো ছিল এত সারাক্ষণ প্রেশারে থাকতেন যে কখন কি উঠে থাকবেন বাড়িতে কেউ জানতো না। কখনো খুব আনন্দে, কখনো প্রচন্ড রেগে, কখনো খুব ভালোবাসতেন, কখনো একদম বাড়ির সবাই তটস্থ হয়ে থাকতো আজকে রেগে আছে। তো সে বাবার এরকম একটা মুড সুইং হতো। আর এবং বাবাকে অনেক ম্যাক্সিমাম সময়ই পেতাম না বাড়িতে। তোমার ছুটি ছাড়া ছিল না, মানে 365 দিন 24 ঘন্টার ডিউটি বলতে পারো। রাত্রিবেলায় 6টা-7টায় বাড়ি ঢুকতেন, আবার ফোনে আবার বেরিয়ে গেল, কখন মাঝরাত্রে ঢুকলো, এরকমই দেখেছি ছোট থেকে বাবাকে। তো আর কিন্তু এই জন্য সারাক্ষণই আমি মায়ের ছায়া সঙ্গে ছিলাম এবং আমাকে সেই জন্য সবাই মাতৃভক্ত হনুমানও বলতো ছোটবেলায়। তো সেই জন্য আমাকে মাই বড় কথা। হয়তো মা কোথাও ফিল করতো যে বাবার কাজের জন্য হোক, যে জন্যই হোক, যে ছেলে বাবাকে পাচ্ছে না সারাক্ষণ। এমন একটা পজিশন ছিল যে অনেকেই তখন ভাবতো যে এই গান বাজনা এই সব, আমরা খুব মধ্যবিত্ত বাড়ির ছেলে, তো এটা খুব এক্সপেক্টেড যে চাকরি করবে। তো তাই করতাম অ্যাকচুয়ালি। কিন্তু গানটা আমি কোনোদিন ছাড়িনি। যে না ছাড়ার পেছনে মার একটা বিরাট অবদান আছে। যে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় যে কলেজ পাস করে চাকরি ঢুকে আস্তে আস্তে গানটা প্র্যাকটিস হতে হতে মিলিয়ে যায়। জীবনে সারা জীবনে আক্ষেপ করে থাকে যে আমি একসময় খুব ভালো গান গাইতাম। কিন্তু কোথাও না কোথাও মা ছিল আর কি, যে বলতে যে তা তোর হবে, তুই খুব মা কোনোদিন বিশ্বাস হারায়নি আমার উপর। এইটাই হচ্ছে ব্যাপার। সেই বিশ্বাসটা আমাকে শুধু এগিয়ে নিয়ে যেত আর কি, কোথাও না কোথাও আর কি। আর এই যে হচ্ছে ব্যাপার, মার কথার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, মা খুব বিবেকানন্দ পড়তেন। তো মা বলতেন সবার ওপর মনুষ্য তার ওপর নাই। এটা আমার এখনো মাঝে মাঝে মনে হয় যে জীবে প্রেম করা যে জল সেই জল সে নিচে ঈশ্বর। এইসব ছোট থেকেই মা আমার কানে দিয়ে যেত আর কি। প্লাস মা খুব ফ্রয়েড পড়তো, ডেল কার্নেগি পড়তো এবং অনেক ক্ষেত্রে আমি জানি পড়তো আমাকে মানুষ করার জন্যই নাকি এসব পড়তো আর কি। যে যেহেতু বাবার এরকম এত মুড সুইং ইত্যাদি, তো সেই ক্ষেত্রে তার প্রভাব আমার উপর যাতে গিয়ে না পড়ে আর কি। তো সেই মার কথার কোনো শেষ নেই। ইনফ্যাক্ট আমার মানি ব্যাগে বোধহয় মার লেখা কিছু একটা আছে। ওয়ান্ডারফুল। তোমার এমন কোনো গান আছে যেটা তোমার মাকে মনে করে, তোমার লেখা, তোমার কম্পোজিশন? মার জন্য আমি এখনো কোনো গান লিখিনি। আচ্ছা, মার সবচেয়ে ফেভারিট গান তাহলে হোক, দুটো লাইন তো হতেই হবে। মার আমার সব গানই ফেভারিট গান। তো মা তো শুধু এটা বাবারও হয়েছিল শেষের দিকে। প্রথম খুব ভয় পেতেন যে আমার জীবনে কি হবে, এই গান 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 করে যাচ্ছে, গান করে খাওয়াবে কে, বাবা এই ভয় পেত আর কি। তুমি চাকরি করতে হবে, এই করতে হবে, গান করে। আমাদের যেমন বললাম মধ্যবিত্ত বাড়ি, অর্থাৎ গান করে কি কারোর কেরিয়ার হতে পারে, তো সেরকম ভাবনা চিন্তাই ছিল না আমাদের বাড়িতে। কারণ আমার আগে কেউ কখনো হয়নি এরকম। তো সেই দিক থেকে তখন বাবার সাথে খুব রাগারাগি হতো। কিন্তু পরবর্তীকালে আমি বুঝতে পেরেছি, এখন বাবা হয়েছে বলে আরো বুঝতে পারি যে তখন বাবার হয়তো এই ভয় হতো যে ছেলেকে দেখবে কে আর কি, নিজের পায়ে থেকে দাঁড়াতে হবে। সেটা উনি ভাবতেন যে গান করে হবে আর কি। তো কিন্তু মা ভাবতো যে গান করেও হতে পারে। এই অদ্ভুত একটা দুজনের মধ্যে ইয়ে ছিল আর কি। তো কিন্তু বাবারও এটা ছিল, যখন আমার গান করে হলো তখন বাবা কিন্তু তখন আর ছেলের গান ছাড়া কারো গান শুনতে না। এবং এমন ছিল যে যেই গান গাইতো বাবা বলতো যে আমার ডাক নাম পিঙ্কুর মতো গাইতে পারে। আমি কতবার বাবাকে বলতাম যে শোনো না ভালো করে, কে বলেছে তোমাদের পিঙ্কুর মতো গাইতে পারে না, আমার থেকে অনেক ভালো গাইছে। না না, তোর মতো গলা টানি নাই, ওপার বাংলার বাবা। আর মা তো ছিল, মার ঘরে সারাক্ষণ আমার গান, সারাক্ষণই আমার গান বাজতো। সেটা যে কোনো ভূমির যত গান আছে, তারপর থেকে আমি সিনেমার গান করছি। তো আমি মার ফেভারিট গান, আমি বারান্দার রোদ্দুরই শোনাই অ্যাকচুয়ালি, কারণ তো মার ফেভারিট গান। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমার মনে আছে যখন কলেজে পড়তাম, আশুতোষ কলেজে, তখন এসেছিল সুরজিৎ
যখন মঞ্চে দাঁড়িয়ে শুধু গাইছিল না, বাজাচ্ছিল কত রকম যন্ত্র। we kept wondering এই ভদ্রলোক আর কি কি বাজাতে পারে। তাই একটাই প্রশ্ন করতে চাই, কটা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো? অনেক বাজাতে পারি রূপসা, অনেক অনেক মানে শুরু হয়েছিল যে ইনস্ট্রুমেন্টে, সেই ইনস্ট্রুমেন্টটাই আর বাজানো হয় না, সেটা হচ্ছে তবলা, যেটা অ্যাকচুয়ালি আমার বাবা শিখিয়েছেন। আমি আমার দিদি দুজন মিলে, দিদি গান গাইতে, আমি তবলা বাজাতাম। তো সেইটা আবার বললাম যে মধ্যবিত্ত বাড়িতে যেমন থাকে যে এক ছেলে এক মেয়ে হলে হয়, মেয়ে গান গাইবে, ছেলে তবলা বাজাবে, সেরকম ভাবে ছোট থেকে শেখানো হতো। তো সেই তবলাটা আস্তে আস্তে কলেজে যখন উঠলাম তখন হিরো হওয়া বলে গিটার বাজাতে শুরু করলাম, এবং তবলাটা আস্তে আস্তে ব্যাক সিটে চলে গেল। তো তারপর গিটার থেকে শুরু হয়ে যখন একটা ছোট বাঁশের বাঁশি কিনেছিলাম রাস্তা থেকে, তখন তো কত 10-12 টাকা দিয়ে কিনেছিলাম, যে বাঁশিটা এখনো বাজাই স্টেজে। তো তারপরে সেই বাঁশিটা ফু দিতে দিতে একদিন আওয়াজ হতে শুরু করলো, অনেকদিনই আওয়াজ হতো। তখন তোমার বয়স কত? আমি তখন এই কলেজ অনেক পরে, এটা জানো তো, কলেজ পাস করে বেরিয়েছি, তার আগে বহুদিন ওই বাঁশি নিয়ে আমি ফু দিয়েছি, কিছুতেই বাঁশি থেকে কিছু আওয়াজ টাওয়াজ বেরোতো না। কলেজ পাস করেছি তখন বাঁশি থেকে কয়েকটা নোট আমি বাজাতে পারতাম। যখন ভূমি তৈরি হলো আমাদের, তখন আমি ভাবলাম যে আর কোনো ব্যান্ডে বাঁশি নেই, সব ব্যান্ডে তোমার গিটার কিবোর্ড এই। তো তখন ওই বাঁশিটা নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করতে শুরু করে দিলাম, যে আমাদের একটা পুরো নতুন ব্যাপার হবে যদি আমরা বাঁশিটাকে ইনকর্পোরেট করতে পারি। তো ওই সময় থেকে বাঁশি আমি সিরিয়াসলি শিখতে শুরু করলাম। আমার কিছু বন্ধু বান্ধব আছে, তাদের থেকে বই কিনলাম, এবং সেইভাবে গিটারে পরে বাঁশি হলো, বাঁশির পরে প্রত্যেকটা ভূমির অ্যালবাম বেরোতো, আর ভাবতাম নতুন একটা ইনস্ট্রুমেন্ট বাজাবো, ম্যান্ডোলিন হলো, অ্যাকর্ডিয়ন হলো, অনেক কিছু হচ্ছে। তারপর এখন তো বাড়িতে আর আমার থাকা জায়গা নেই, শুরু বেশি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সুরজিৎ। আজকে একটা ছোট্ট আলাপ হলো, একটু কথা হলো এই সেনকোর পাতাতে আরো একবার। লম্বা করে একটু পুজোর আগে একবার হবে তো? হ্যাঁ, চলো একদিন আমরা ভালো করে গুছিয়ে আড্ডা মারি, সামনে ক্যামেরা থাকবে না থাকবে না, ক্যামেরাটা থাকুক যাতে আমাদের থাক, ক্যামেরা ঠিক আছে। কত বছর আমরা শুধু অন্ধকার রেডিও পেছনে বসে আড্ডা মেরেছি, বলে সেগুলো তো শুধু রয়ে গেছে তাদের কাছে, অ্যাটলিস্ট সেগুলো তো থাকবে আমাদের কাছে, তাই না? তো সেনকো গোল্ডেন ডায়মন্ডস এ যারা তোমায় দেখছে তাদের জন্য একটা মেসেজ জন্য প্লিজ দাও। যারা দেখছে তাদেরকে মেসেজ তো একটাই, যে পুজোয় সবাই আনন্দে থাকুন এবং সাবধানে থাকুন, সুস্থ থাকুন, এখন তো এটাই সব থেকে বড় মেসেজ। আর একটু পজিটিভলি থাকুন, আমার মনে হচ্ছে যে আমরা বোধহয় ভালো সময় আস্তে আস্তে ঢুকে পড়ছি এবার। সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর বিজনেস অ্যাসোসিয়েট 2021 এ তোমার পারফরম্যান্স করে তোমার এসে কেমন লাগলো? অসাধারণ লাগলো রূপসা। আর তোমাকে বলি যে আমাদের তো অনেকদিন ধরেই লকডাউন ইত্যাদি কোভিড এর জন্য অনুষ্ঠান বন্ধ ছিল। ইনফ্যাক্ট এইটা থেকে মনে হচ্ছে আবার আমাদের অনুষ্ঠান একটু একটু করে শুরু হলো। জেনারেলি কর্পোরেট ইভেন্ট গুলো এখন হচ্ছে যেখানে ক্রাউড কন্ট্রোল করা যায়, তো সেই হিসেবে আর কি উই আর ভেরি এক্সাইটেড এন্ড উই হ্যাড আ ওয়ান্ডারফুল শো। আজকের মতো শেষ করছি শোনা কথা শোনা। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে এবং থ্যাংক ইউ সো মাচ সুরজিৎ। থ্যাংক ইউ রূপসা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।